আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সিএ প্রফেশনাল লেভেলে তোমরা যারা আছো, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এই সাবজেক্টের উপরে আমি অলরেডি 3টি সেশন নিয়েছি, মোস্টলি ফার্স্ট চ্যাপ্টার থেকে। বাট আমার ফার্মের স্টুডেন্ট যারা আছেন ওনারা বলেছেন যে স্যার আমরা আপনার ডিটেইল ক্লাসগুলো তো আমাদের ইউটিউব ভিডিওতে অলরেডি আপনার আইএসআইএফআরএস এর উপর আলোচনা করা আছে, বাট আপনি যদি আরও কিছু আমাদের কনফিডেন্স বুস্ট আপ করবার জন্য কিছু কোশ্চেন সলিউশন করে দেন এবং ডিসকাশনও রাখেন, প্রতি ক্লাস অনুযায়ী রাখেন, যাদের যেভাবে প্রিপারেশন, কেউ হয়তো একটু ফাস্টার গতিতে আগাতে চায় তাদেরকে একটু কোশ্চেন সলিউশনে আলাপ করা শুরু করেন। সো এই রিকোয়েস্টে আজকে বেসিক্যালি দ্য ফোর্থ ক্লাস, আজকে চতুর্থ ক্লাস, কিন্তু প্রথম কোশ্চেন অ্যান্সার বা সলিউশন অফ দ্য কোশ্চেন্স নিয়ে আজকে বলবো। এখানে খেয়াল করে থাকবেন যে এখানে 100 মার্কসের জন্য 3 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 210 মিনিট, তার মানে প্রতি মিনিটের জন্য এখানে খরচ করবার বা আমরা প্রতি মিনিটের জন্য আমরা সময় পাবো হচ্ছে প্রতি মার্কসের জন্য সময় পাবো 2 মিনিটের কিছু বেশি, 2 মিনিট 10 সেকেন্ড। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে একটা টিপস শুরুতেই দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে প্রফেশনাল পরীক্ষায় বসে থাকি, স্পেশালি আপনারা প্রথম লেভেলটা তো এমসিকিউ বেস করেছেন, এই জন্য অনেক চ্যালেঞ্জিং, বাট আমরা সবগুলো সাবজেক্ট একবারে পাস করতে হতো, আমাদের টাইম কনস্ট্যান্ট ছিল। আমরা চেষ্টা করতাম যে এরকম টাইম অ্যালোকেশন করে থিওরি সাবজেক্ট যেগুলো মানে থিওরিটিক্যাল আসপেক্ট যেটা হচ্ছে লিখতে হবে, সেখানে আমরা একটু কম সময় নিতাম। উদাহরণ হিসেবে বলি, এখানে 5 মিনিট যদি হয়, 5 মার্ক যদি হয়, তাহলে এখানে উচিত ছিল হচ্ছে 5 দুগুণে 10 মিনিটের কিছু বেশি সময় নেওয়া। কিন্তু আমি মনে করি যে এই অ্যান্সারটা যদি আমরা 7 মিনিটে শেষ করতে পারি, 6-7 মিনিটে, এবং পরেরটাও যদি একই রকম 6-7 মিনিটে শেষ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা থিওরিটিক্যাল কোশ্চেনের এগেনস্টে আমরা কিছুটা সময় সেভ করে আমরা ম্যাথমেটিক্সে আরও বেশি সময় দিতে পারবো। সো এটি ডিপেন্ড করে আপনারা কীভাবে লিখছেন সেটার উপরে, সো এবং কত দ্রুত পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য কত দ্রুত লেখার অভ্যেস তৈরি করা। আমি আমার ফার্মের স্টুডেন্টদেরকে সাজেশন দিয়েছি যে তারা নিয়মিত পরীক্ষা দেওয়া শুরু করেছে, অর্থাৎ তাদেরকে আমি বলি আননোন কোশ্চেন নিয়ে থিওরি পড়বার পরে, বই পড়বার পরে আননোন কোশ্চেন নিয়ে কোশ্চেন সলিউশনে বসে দিতে হবে। এই 3.5 ঘন্টার পরীক্ষা 3.5 ঘন্টায় দিতে হবে, যতটুকু যা পারা যায়। এরপরে 1-2 দিন পরে মডেল যে সলিউশন বা অ্যান্সার শিট দেখে নিজেই নিজের পরীক্ষা কোশ্চেন অ্যান্সার ঠিক আছে কিনা দেখে, এবং যে সব জায়গাগুলো কনসেপ্ট ক্লিয়ার নেই সেটি বই থেকে অথবা অন্য ম্যাটেরিয়াল থেকে, আদার ইউটিউব ভিডিও দেখে আপনারা ক্লিয়ার করবেন। সো এই টিপস অ্যান্ড টেকনিকগুলো সামনে আবারও দিব। আপাতত আমরা শুরু করছি কোশ্চেন নাম্বার 1 এ। এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস আর এক্সপেক্টেড টু ফলো দ্য গাইডলাইন্স কন্টেইনড ইন দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপলস ইন অল অফ দেয়ার প্রফেশনাল অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটিস। সো একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যদি প্র্যাকটিস করে অথবা যদি প্র্যাকটিস এবং সার্ভিস করে এবং পরবর্তীকালে প্র্যাকটিসে আসে অথবা বিজনেস করে, সব জায়গায় তাদের কিন্তু, কারণ আমাদের সিএ ফার্মগুলো কিন্তু ইনফ্যাক্ট আমাদের ব্যবসা অথবা পেশা, ইনকাম ট্যাক্সের ভাষায় এটা আমাদের বিজনেস। সো ব্রিফলি এক্সপ্লেইন অল দ্য 5 ফান্ডামেন্টাল প্রিন্সিপলস। সো এখানে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপলগুলো যদি 5টা আমরা জানি, তারপরে কুইকলি একটু ডিসকাস করে দিই আপনাদের সুবিধার জন্য। সেটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে এখানে আপনার 5টা কোশ্চেন, 5টা অ্যান্সার আমরা যদি কুইকলি দেখি তাহলে দেখতে পারবো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এ অফ 1, সেটি হচ্ছে 5টা কি। ফার্স্ট হচ্ছে ইন্টিগ্রিটি। এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড বি honest in all professional business relationships. So integrity is a number 1. Second হচ্ছে objectivity. A professional accountant should be unbiased and free from any kind of internal and external influence, conflict or of interest or due influence of other to override professional or business judgment. So integrity, objectivity, then professional competence and due care. A professional accountant should attain and maintain professional knowledge and skill. মানে আপনি শুধু কাজ করলেই হবে না, ওই সাবজেক্ট ম্যাটারের উপর আপনার স্কিল এবং হচ্ছে আপনার আপনার নলেজ অ্যাপ্লাই করতে হবে। রিকোয়ার্ড টু এনশিওর দ্যাট এ ক্লায়েন্ট অর এমপ্লয়িং organization receives competent professional service based on কারেন্ট ডেভেলপমেন্ট ইন প্র্যাকটিস। সো কারেন্ট নলেজগুলো আপনার আইএসআইএফআরএস, কোম্পানি ল এবং আপনাদের আইএসএ সম্পর্কে সব জানতে হবে। লেজিসলেশন অ্যান্ড টেকনিক অ্যান্ড অ্যাক্ট diligently
and in accordance with the applicable technical and professional standards. So টেকনিক্যাল এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড যেমন আইএসএ থেকে শুরু করে আইএফআরএস সবগুলো আপনাদেরকে প্রপারলি জানতে হবে। সো থার্ড ইজ প্রফেশনাল কম্পিটেন্স অ্যান্ড ডিউ কেয়ার। সো এই হেডিংগুলো মনে রাখলে ভিতরেটা আপনারা গুছিয়ে লিখতে পারবেন। কনফিডেন্সিয়ালিটি, এটা নাম্বার ওয়ান, আপনার ক্লায়েন্টের তথ্য বাইরে দিতে পারবেন না। এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড রেসপেক্ট দ্য কনফিডেন্সিয়ালিটি অফ information acquired as a result of professional and business relationship and therefore not disclose any such information to third parties without proper and specific authority. যদি তারা অথরিটি দেয় কোনো কারণে তাহলে আপনি দিতে পারবেন এবং পারমিশন নিয়ে, unless there is a legal or professional right or duty to disclose, nor use the information for the personal advantage of professional accountant or third parties. অর্থাৎ যদি গভর্নমেন্টের কোনো অথরিটি চায় এবং সেখানে যদি প্রপারলি লিগালি আপনি বাধ্য থাকেন তাহলে দিবেন, কিন্তু পার্সোনাল কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য বা আপনি থার্ড পার্টির কাছে এটা দিতে পারবেন না, বিক্রি করতে পারবেন না তথ্য। দেন নাম্বার 5 ইজ প্রফেশনাল বিহেভিয়ার। আপনি অলওয়েজ বিহেভ প্রফেশনালি। এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট শুড কমপ্লাই উইথ রিলেভেন্ট লজ অ্যান্ড রেগুলেশন অ্যান্ড অ্যাভয়েড এনি অ্যাকশন অ্যান্ড discredits to the profession. আমরা আমাদের এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে হোয়াটসঅ্যাপ এবং গ্রুপে আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট এবং আমরা প্রফেশনাল স্টুডেন্টরা প্রায়শই দেখি ইম্যাচিউর লেখালেখি করি, বিভিন্ন ধরনের আনপ্রফেশনাল আচরণ করি। এটি কিন্তু শুধুমাত্র আমাদের কোর ফান্ডামেন্টালের ভিতরেই আছে যে আপনি এটা কিন্তু ইউ শুড অ্যাক্ট অ্যাজ অ্যান প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বিহেভ লাইক এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সো আমরা এটি দেখতে পেলাম যে আমাদের হচ্ছে কোশ্চেনটা আমরা বুঝতে পারলাম যে অ্যান্সারটা কী হবে। সেকেন্ড হচ্ছে এইটা একটু টেকনিক্যাল, প্রথমটা ভেরি থিওরিটিক্যাল আসপেক্ট, সেকেন্ডটা হচ্ছে এইটা একটু টেকনিক্যাল। অ্যান এন্টিটি সাপ্লাইজ সিজন টিম্বার টু ফার্নিচার ম্যানুফ্যাকচারার। আপনার ফার্নিচার ম্যানুফ্যাকচারারের কাছে টিম্বার মানে কাঠ দেন, সিজন কাঠ। দ্য অপারেটিং সাইকেল ইজ ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড টিম্বার ইজ ম্যাচিউরড ওভার এ 3 or 5 years পিরিয়ড। তাহলে আপনার যে টিম্বার কাঠটা এটা 3 থেকে 5 বছর লাগে। সো স্টেট how the timber inventories would be classified in the statement of financial position and any additional disclosure which would be required. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আপনার ইনভেন্টরি IS2-তে আমরা প্লাস IS1-এও বলা আছে যে ইনভেন্টরির ভিতরে কোন পোর্শনটা কারেন্ট অ্যাসেটে রাখবেন সেটার ব্যাপারে বলা আছে। এক হচ্ছে যে 1 বছরের ভিতরে অথবা একটা আপনার অপারেটিং যে সাইকেল আছে। সো এখানে টিম্বার ম্যানুফ্যাকচারিং করতে অপারেটিং সাইকেল কিন্তু আপনার 3 থেকে 5 বছর যদি লাগে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনাকে সেভাবেই অ্যান্সারটা করতে হবে। তাহলে খেয়াল করেন এখানে 2 নম্বর কোশ্চেনের মানে 1-এর বির অ্যান্সার হচ্ছে দ্য কস্ট অফ দ্য টিম্বার ইনভেন্টরিজ উড বি ক্লাসিফাইড অ্যাজ এ কারেন্ট অ্যাসেট। এটা IS1 এবং বললাম IS2-তেও বলা আছে অ্যাজ দে আর রিয়েলাইজড উইদিন দ্য নর্মাল অপারেটিং সাইকেল। সো 1 বছরের ভিতরে হতে হবে, এটি যেমন একটা নিয়ম, তেমনি একইভাবে যদি ক্যাশ জেনারেটিং বা ক্যাশ অপারেটিং সাইকেল যদি 1 বছরের বেশি লাগে তাহলে সেটাও কারেন্ট ইনভেন্টরি হিসেবে আসবে। সো দ্য এন্টিটি শুড ডিসক্লোজ, এবং শুধু তাই না, যেহেতু একটু ক্যাশ অপারেটিং সাইকেল বা ক্যাশ জেনারেটিং সাইকেলটা একটু ডিফারেন্ট, সেই কারণে দ্য এন্টিটি শুড ডিসক্লোজ দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরিজ টু বি রিয়েলাইজ মোর দ্যান 12 months আফটার দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড to assist user in assessing its liquidity and solvency. সো যখন লিকুইডিটি অ্যান্ড সলভেন্সি দেখবে এবং অ্যানালাইসিস করবে, এটাকে হেল্প করবার জন্য আপনাকে নোটে বলতে হবে যদিও এটি 2-3 বছরে লাগছে, বাট এটা আমি এই ক্লাসিফিকেশনটা কারেন্ট ইনভেন্টরিতে কারেন্ট অ্যাসেটে অ্যাজ এ ইনভেন্টরি ঢুকিয়েছি বিকজ এটা অপারেটিং সাইকেল ইজ 3 to 5 years। এটা নোট না নিলে কনফিউশন হবে। সো এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন আমরা আবারও কোশ্চেনে যাই। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্সার। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, আপনারা খেয়াল করেন। এই কোশ্চেনটা কিন্তু আপনাদের অনেক, আশা করি এই একটা কোশ্চেন সলভ করলে আপনাদের অনেক ভালো লাগবে। সো আমি আপনাদেরকে মানে আলোচনা শুরু করছি, সেটা হচ্ছে এখানে নাম্বার 2 খেয়াল করেন। আমরা যদি নাম্বার 2 দেখি, নাম্বার 2-তে পাবো হচ্ছে যে একটা কোম্পানি সম্পর্কে বলা আছে। 140% করে দিই সো দ্যাট এটা, হ্যাঁ এখানে বলা আছে যে কি, যে আপনার হচ্ছে একটা লিস্টেড বিলো আর সিলেক্টেড আইটেম ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ G&H পাম্প ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড
31 ডিসেম্বর 2023। এখানে একটা ব্যালেন্স শিটের স্পেশাল লাইবিলিটি পাশে একটা পোর্শন আছে, আর কিছু আদার ইনফরমেশন আছে। সো আমি আরেকটা টেকনিক আজকে আপনাদের শিখিয়ে দিই। আপনারা মূলত রিকোয়ারমেন্টটা আগে পড়বেন। খেয়াল করেন এখানে কিন্তু আপনার 2 নম্বর কোশ্চেনের আপনার এ এবং বি, এটা রিকোয়ারমেন্টটা দ্রুত পড়লে আপনি কোশ্চেন থেকে ইজি হবে আপনাকে বোঝার জন্য। সেখানে খেয়াল করেন, ইউজিং দ্য ইনফরমেশন প্রিপেয়ার দ্য current liability and long-term liability section of a classified balance sheet as মানে at 31st December 2023 22। তার মানে আপনি ব্যালেন্স শিটের লাইবিলিটি পোর্শনটা সেখানে শর্ট টার্ম লাইবিলিটি এবং কারেন্ট লাইবিলিটি পোর্শন ভাগ করে প্রেজেন্টেশন করতে বলছে। সো ইজ এ প্রেজেন্টেশন ইস্যু পার্শিয়াল ব্যালেন্স শিট, এক্সট্রাক্ট ফর্ম অফ ব্যালেন্স শিট। এক্সপ্লেইন ব্রিফলি হাউ দ্য ইনফরমেশন ইন ইচ অফ দ্য 4 নাম্বার, 1 থেকে 4 নম্বর যে নাম্বার আছে এখানে আপনার নাম্বার প্যারাগ্রাফ সিলেক্ট এফেক্টেড ইয়োর প্রেজেন্টেশন অফ দ্য কোম্পানিজ লাইবিলিটি। সো এই 4টা ইস্যু কীভাবে আপনাকে ইম্প্যাক্ট করবে এটাও কিন্তু আপনার বোঝার বিষয় আছে। সো আমরা তাহলে রিকোয়ারমেন্ট বুঝে ফেলছি। ফার্স্ট হচ্ছে একটা প্রেজেন্টেশনের ছোট ফর্ম থাকবে, আপনি ব্যালেন্স শিটে লাইবিলিটি সেকশনে প্রেজেন্টেশন করতে হবে, এটিতে 7 মার্ক, এটা খুব কুইকলি আমরা করে ফেলবো। আর 5 নাম্বার হচ্ছে 4টা হচ্ছে এক্সপ্লেনেশন প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ করে দিলেই হবে। এখানে কিন্তু আপনি 5-এ 5 পেয়ে যাবেন। সো এখন দেখি আমরা যে, এবং কুইকলি আমরা কিন্তু একই সঙ্গে সঙ্গে এখানে এবং এখানে দেখব। প্রথমে দেখেন নোট পেয়াবল টু সোনালী ব্যাংক। আমি যে বললাম যে এখানে 12 মার্কস মানে 12 দ্বিগুণে 24 মিনিট প্লাস 25 মিনিটের মতো পাওয়ার কথা, কিন্তু আপনারা এই অঙ্কটা আমি আশা করি যে বাসায় প্র্যাকটিস করে 20 মিনিটে শেষ করবার মতো ক্যাপাসিটি আপনাদের তৈরি করতে হবে। সো দেখেন এখানে এখানে বলছে নোট পেয়াবল টু সোনালী ব্যাংক 99,000 টাকা। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আপনাদের যদি এখানে কোনো নোট না থাকতো, রিলেটেড নোট, তাহলে কিন্তু আপনি ধরে নিতেন যে এই 99,000 টাকা যেহেতু নোট পেয়াবল টু সোনালী ব্যাংক, এখানে কোথায় রাখবেন, কারেন্টে নেবেন না লং টার্মে রাখবেন। খেয়াল করেন দ্য নোট পেয়াবল ওউড টু সোনালী ব্যাংক ইজ ডিউ 30 days। তার মানে এইটা পরেও বোঝা যাচ্ছে এটা কারেন্ট লাইবিলিটি যাবে, কিন্তু নো, GNH হ্যাজ অ্যারেঞ্জড উইথ দিস ব্যাংক টু রিনিউ দ্য নোট ফর এডিশনাল 2 years। তার মানে অ্যাপারেন্টলি আপনার নোটস পেয়াবল যেটা আছে সোনালী ব্যাংকের কাছে, আপনি একটা প্রমিসারি নোট বা কোনো নোটের মাধ্যমে টাকা নিয়েছিলেন 99,000 টাকা, সেটি কিন্তু 30 দিনের ভিতরে পে করার কথা। বাট এই ম্যানেজমেন্ট কনফিডেন্ট, আপনি রিজনেবলি অ্যাসিওর্ড যে তারা এটা নতুন করে স্যাংশন পাবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এটাকে রিফাইন্যান্সিং মডেলে রিনিউ করে দিবে হচ্ছে এডিশনাল 2 years। তার মানে অ্যাপারেন্টলি এটা কারেন্ট সেকশনে রাখার কথা বললেও এটা কিন্তু কারেন্ট সেকশনে যাবে না, এটা চলে যাবে লং টার্ম সেকশনে। সো এটা আমরা পড়ছি, আমরা সলিউশনটা করব। ইনকাম ট্যাক্স পেয়াবল হচ্ছে 82,000 টাকা, হ্যাঁ, 83,000 টাকা। এখানে ইনকাম ট্যাক্সের ব্যাপারে কিছু বলা আছে কিনা আমরা দেখে নিব। আচ্ছা, তারপরে দেখেন না, আপাতত কিছু বলা নাই। লস কন্টিনজেন্সি রিলেটিং টু লসুট, এই লসুট সম্পর্কে একটা কথা বলা আছে। আমরা IS 38 প্রত্যেকটা খেয়াল করবেন যে আমরা এই যে 99-এর ভিতরে যে রিফাইন্যান্সিং থাকার কারণে করলাম, এটা IS 1-এ একটা পার্টিকুলার প্যারাগ্রাফে বলা আছে যে কোনো লোন যদি আপনার আপাতত শর্ট টার্ম হয়ও, সেটাকে শর্ট টার্ম প্রেজেন্টেশন যাবে না যদি এটা রিনিউয়েবল অপশন থাকে বা রিনিউ করবার জন্য ব্যাংক কোনো নতুন করে অ্যারেঞ্জমেন্ট করে, তাহলে এটা IS 1 অনুযায়ী ঠিক আছে। এরপরে ইনকাম ট্যাক্স পেয়াবল তেমন কিছু পেলাম না। 3rd নম্বর লস কন্টিনজেন্সি রিলেটিং টু লসুটের ক্ষেত্রে পড়তে গেলে আপনাদের মনে করতে হবে IS 37, সেখানে হচ্ছে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট লাইবিলিটি এবং কন্টিনজেন্ট অ্যাসেট। তাহলে এখানে কন্টিনজেন্ট লাইবিলিটির এটাতে পড়বে। তো ডেফিনেটলি এ সম্পর্কে কোনো নোট থাকার কথা। ইয়েস, দেয়ার ইজ এ নোট। H&G হ্যাজ সুড ফর 2 লাখ টাকা বাই সামওয়ান ক্লেমিং দ্য কোম্পানিজ পাম্পস, মানে যে আপনি পাম্প ইউজ করেন আর এক্সেসিভলি নয়েজি, তারা অনেক শব্দ দূষণ করছে, এরকম একটা আর্গুমেন্ট এনে আপনার বিরুদ্ধে 2 লাখ টাকা একটা মানহানি মামলা করছে, পরিবেশবাদী আন্দোলন, পরিবেশের মামলা করেছে। ইট রিজনেবলি পসিবল, হ্যাঁ, বাট নট প্রবাবল। এখানে আমি আমার IS 37-এ প্রায় বলি যে পসিবল মানে হচ্ছে এটা রাইটলি 10 থেকে 50%-এর ভিতরে পসিবল বলে, মানে অ্যাজিউম করি অ্যাটলিস্ট লেস দেন লেস দেন প্রবাবল, মানে লেস দেন 50%, বাট নট প্রবাবল। তার মানে 50% না, দ্যাট এ লস হ্যাজ বিন সাস্টেইন। তার মানে এই যে মামলা, এই মামলাটা যে আপনার এগেইনস্টে করেছে, এটা আপনার জেতার সম্ভাবনা বেশি, এই লসটা আপনাকে দিতে হবে না এরকম সম্ভাবনাই বেশি, কারণ এটা পসিবল বাট নট প্রবাবল, এটা সম্ভাবনা নাই। তার মানে এই যে আপনি 20,000 টাকা একটা লসুট করছিলেন, এইখানে আপনার কিন্তু এখানে আপনার এই প্রভিশনটা কিন্তু আপনার এখানে রাখা
প্রয়োজন হবে না, এটা আপনি কিন্তু এই টাকাটা আপনাকে বাদ দিতে হবে, এটা আপনার দিতে হবে না, এটা আপনার মাথায় রাখতে হবে। দেন আপনি খেয়াল করেন যে এখানে হচ্ছে তারপরে কি ছিল, অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স 1,63,230, এটা সম্পর্কে কিছু বলা নাই। তারপরে আমরা পাচ্ছি মর্টগেজ নোট পেয়েবল 2,40,864। তাহলে এখন খেয়াল করেন 2,40,864, এখানে মর্টগেজের কথা বলা আছে, দ্য মর্টগেজ নোট ইজ পেয়েবল at 8,000 টাকা পার মান্থ ওভার দ্য নেক্সট ইয়ার্স। সো 3 বছর ধরে প্রতি মাসে 8,000 টাকা করে পেমেন্ট হবে। ডিউরিং দ্য নেক্সট 12 months the principal amount of this will be reduced to 1,69,994। তার মানে 1 বছরের ভিতরে এই যে আপনি 2,40,000-এর ভিতরে 1,69,000 চলে আসবে, বাদ বাকি টাকাটা কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোড। তার মানে এই 2,40,000 থেকে 1,69,000 বাদ দিলে 40 আর 30 70 71-এর মতো চলে আসবে শর্ট টার্মে, আর বাদ বাকিটা লং টার্মে আমরা 1,69,994 লং টার্মে রাখবো। এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আসেন বন্ড পেয়াবল 22 লাখ টাকা। বন্ড পেয়াবলের ক্ষেত্রে বলা আছে দ্য বন্ড পেয়াবল ম্যাচিউর ইন 7 months। তাহলে এটা বোঝা যাচ্ছে নর্মালি এই লাইন পরেই বুঝতে পারলাম 7 লাইন্স হলে এই 7 months হওয়ার কারণে আমরা লং টার্ম লোটের এখন কারেন্ট পিরিয়ডে পেমেন্ট অব্লিগেশনটা সেটা কারেন্ট পোর্শনে আনার কথা ছিল, কিন্তু এখানে দেখেন এ সিঙ্কিং ফান্ড, একটা নতুন করে ফান্ড তৈরি করা হয়েছিল বা ছিল, হ্যাজ বিন অ্যাকুমুলেটেড টু রিপে দ্য ফুল ম্যাচুরিটি অফ দ্য বন্ড অফ দিস বন্ড ইস্যু। তার মানে বন্ডের যে 22 লাখ টাকার পুরোটা পেমেন্ট করবার জন্য অলরেডি এটা যেহেতু লং টার্মে ছিল, লং টার্মেই আবার একটা অ্যাসেট ক্রিয়েট করা আছে, একটা কন্ট্রা অ্যাসেট টাইপ করা আছে, মানে কন্ট্রা লাইবিলিটি টাইপ করা আছে, লাইবিলিটির এগেনস্টে একটা আর একটা অ্যাকুমুলেশন আছে। সো এইটা নর্মালি যদি এইটুকু বলা না থাকতো তাহলে আমরা 7 মাসে পেমেন্ট করলে এটাকে লং টার্মেরটা শর্ট টার্মে নিয়ে আসতাম, কিন্তু এখন লং টার্মেই রাখবো কারণ এই লং টার্ম বন্ড পেয়াবলের এগেনস্টে একটা ফান্ড ক্রিয়েট করা আছে। সো এটা আমরা বুঝতে পারলাম, তার মানে নোটগুলো পড়ে ফেললাম। এখন যদি আমরা এটাকে অ্যান্সারগুলো দেখবার চেষ্টা করি হোপফুলি, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি যদি পাশাপাশি রাখার চেষ্টা করি, খেয়াল করেন আমি যেহেতু ইস্যুগুলো একটু আনার চেষ্টা করছি, সো আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি দুইটা শিটই পাশাপাশি রাখছি। এখন দেখেন এইটা একটু পার্সেন্টেজ কমিয়ে দিই, এই যে দেখেন তাহলে কি হলো, দেখেন সিম্পল, আপনি ইজিলি বুঝতে পারবেন আমি যেগুলো অলরেডি বলেছি। তার মানে এখানে আপনি খেয়াল করেন এই অ্যাকাউন্টস পেয়াবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স, এটা তো অটোমেটিকলি হচ্ছে 1,63,230, এটা তো নর্মালি আপনার শর্ট টার্ম লাইবিলিটি হিসেবে আসবে। তার মানে এইটা যেটা ছিল এটা কিন্তু নর্মালি ছিল, এটা কোনো অসুবিধা নেই, এটা কিন্তু নর্মালি ছিল, এটা আপনার কোনো সমস্যা নেই, এটা আমরা জানি যে এটা নর্মালি একদম কারেক্ট ছিল, যেটা আপনার শর্ট টার্মই থাকার কথা শর্ট টার্মই আছে। সো আমরা দেখতে পারলাম যে এই শর্ট টার্ম লাইবিলিটিটা শর্ট টার্মেই আছে, সো এটা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পারলাম যে এটা প্রপারলি আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো প্রপারলি আছে, এটা আমরা দেখতে পারলাম যে অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স এটা আছে। ইনকাম ট্যাক্স পেয়েবল 63,000 করা হয়েছে। এখানে যেটা করা হয়েছে আমি যদি বোধ করি ভুল না করে থাকি, এখানে একটু অ্যাডজাস্টমেন্ট আনছে। আসলে এটা দুইটা এই ইনকাম ট্যাক্স পেয়েবলের ভিতরেই সম্ভবত এই যে আপনার এই লিগ্যাল পেমেন্ট যেটা হচ্ছে ছিল এই যে 20,000 টাকা, এই এখানে বলা ছিল যে 2 লাখ টাকার মামলা করা হয়েছিল। এখানে খেয়াল করেন 2 লাখ টাকার মামলা করা হয়েছিল, জেএমবি হ্যাজ বিন শুড 2 লাখ টাকা, তার একটা এক্সেসিভ, তার একটা প্রোবেবল একটা আপনার পেমেন্ট লস সুট ছিল। এই যে দেখেন খেয়াল করেন 20,000 টাকা একটা লস কন্টিনজেন্সি অ্যালাইং টু দ্য লসুট। তাহলে এইটা আমরা নোটে যে ইনকাম ট্যাক্স পেয়েবল যেহেতু কারেন্ট লাইবিলিটি পোর্শনে, এর সাথে আমরা এটা অ্যাডজাস্ট করে এখানে 63 করতে পারি, বা ওইটা আমরা হ্যাঁ ওইটাই আসলে বেসিক্যালি একটা জায়গায় অ্যাডজাস্ট করে আমরা এটা ওখানে যে নোট দিয়ে আমরা 83,000 টাকা থেকে 20,000 টাকা বাদ দিব, যেহেতু ওটা প্রবেবল না, ওটা অনলি পসিবল, সো এটা নোট যাবে, এটা নোট দিলেই হবে, এটা কোনো অ্যাডজাস্ট করতে হবে না। সো ওই 20,000 টাকা বাদ দিয়ে 63 করবো। তারপরে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাক্রুড বন্ড ইন্টারেস্ট পেয়েবল, এটা ঠিকই আছে, বন্ডের অ্যাক্রুড এটা 1 বছরে পে করতে হবে, এটা এখানে ছিল 1,10,000, এটা 1,10,000 থাকবে। আনআর্ন রেভিনিউ শর্ট টার্ম প্রেজেন্টেশন ছিল, আনআর্ন রেভিনিউ এটা আমরা আনআর্নে রেখেছি। আর কারেন্ট পোর্শন অফ লং টার্ম লোন ওইটা আপনারা খেয়াল করবেন, আমি বলেছিলাম 2,40,864 থেকে বাদ যাবে 1,69,994, এটা বাদ দেওয়ার পরে
আপনার হচ্ছে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাই হচ্ছে এখানে 1 লাখ, মানে এটা হচ্ছে আপনার এই পোর্শনটা, অর্থাৎ এইটা আপনার বাদ দেওয়ার পরে এখানে ভুল করছে, এখানে বিয়োগ হবে, একটু ভুল আছে বইতে, এই 70,884, তার মানে এইখানে আপনি এই যে বিয়োগের জায়গায় এখানে সরি বিয়োগই আছে, রাইট, 2,40,886 থেকে বাদ যাবে 1,69,994, এটা করলে 70,840 কারেন্ট পোর্শন। এটা যেহেতু কারেন্ট পোর্শন অফ লং টার্ম ডেট, তাহলে আমরা এটা কারেন্ট লাইবিলিটি পোর্শনটা পেয়ে গেলাম। এবার লং টার্ম লাইবিলিটিতে বাদ বাকিগুলো, যেমন ধরেন নোট পেয়াবল টু সোনালী ব্যাংক, এটা 1 মাসের ভিতর পেমেন্ট করার কথা, কিন্তু এটা আবার রিফাইন্যান্সিং হবে 2 বছরের জন্য, এটা এখানে লং টার্মে রাখা হয়েছে। তারপরে মড পেয়াবল লং টার্ম পোর্শন, এটা বলা আছে 1 লাখ, মর্টগেজ পেয়াবল লং টার্ম পোর্শন বা মর্টগেজ নোট পেয়াবল, সেটা হচ্ছে 1,69,994 আমরা দেখতে পেলাম। বন্ড পেয়াবল ইনক্লুডিং প্রিমিয়াম, এখানে বন্ড পেয়াবল ছিল হচ্ছে 22 লাখ টাকা, সঙ্গে প্রিমিয়াম ছিল, প্রিমিয়ামটা আলাদা প্রেজেন্টেশনের দরকার নেই, এটা আমরা নোটে আলাদা দেখাবো, বাট এখানে যেটা যোগ করে একবারে বন্ডস পেয়াবল ইনক্লুডিং প্রিমিয়াম 22,01,408 টাকা। তাহলে আমরা কারেন্ট এবং লং টার্ম ভাগ করে ফেললাম। এবার যে 4টা নোট ছিল আপনি খেয়াল করেন, এই 4টাই আমরা নোটের ব্যাখ্যাগুলো এখন যদি পড়ে ফেলি তাহলে হোপফুলি আপনাদের খুব ভালো কাজে লাগবে যে এটা আমি কিভাবে পড়ছি, যে 4টা নোটই আমরা এখন পড়ে ফেলবো, ঠিক আছে। সো আমাদের এখন কাজ হবে যে আমরা 4টা নোট হচ্ছে এখন এটা খুব ইজিলি আমরা এটাকে পড়ে ফেলবো। আমাদের প্রফেশনাল লেভেলের কোশ্চেন সলিউশনের প্যাচ আপনাদের দেখলেই হবে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সাজেস্টেড অ্যান্সার 2000 আপনার নভেম্বর-ডিসেম্বর, রাইট। এখানে আমরা ওই নোটগুলো দেখে ফেলবো যে নোটটা কি বলেছে। সো খেয়াল করেন এখানে যেটাকে 5 মার্কস আছে, 4টা অ্যান্সার দিতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন 2 নম্বরের বি। এখানে দেখেন ওই যে নোটটা 1 নম্বর ছিল, অলদো নোট পেয়াবল টু কি বলা ছিল, অলদো নোট পেয়াবল টু সোনালী ব্যাংক ইজ ডিউ 30 days, it is due to is a classified as a long term as a loss liability, it would be classified as a long term liability, এটা লস লাইবিলিটি লং টার্ম হবে, অ্যাজ ইফ ইট উড বি রিফাইন্যান্স লং টার্ম বেসিস। তো আপনার এই যে এখানে একটু ভুল আছে, খেয়াল করবেন যে যেহেতু এই লোনটা এখানে যে লোন ছিল 99,000 টাকা পেয়াবল টু সোনালী ব্যাংক, এটার ক্ষেত্রে বলা আছে যেহেতু এটা 30 দিনের ভিতর পেমেন্ট করতে হবে, কিন্তু এটা না করে ব্যাংক নতুন করে আপনাকে একটা স্যাংশন দিয়েছে যেটা আরও 2 বছরের রিনিউল করা হয়েছে, অতএব এটা লং টার্ম লাইবিলিটি সেকশনে চলে যাবে, এটাকে শর্ট টার্মে যাবে না। এটা হচ্ছে নোট নম্বর 1। আপনি এখানে কিন্তু 1 মার্ক পেয়ে গেলেন এক লাইনে। পেন্ডিং লসুট ইজ এ লস এজেন্সি রিকারিং ডিসক্লোজ বাট ইট ইজ নট listed in the liability section of the balance sheet। অতএব এই যে আপনার এটাকে শুধুমাত্র আপনার এজেন্সির যে আপনার একটা প্রবল হয় নাই, পসিবলই আছে অ্যাকর্ডিং টু IAS 37, এটাকে শুধুমাত্র ডিসক্লোজ করলেই হবে, এটা কিন্তু আলাদাভাবে লাইবিলিটি হিসেবে আনতে হবে না। এই কারণে আমরা 83,000 এগেস্টে এই 20,000 টাকা বাদ দিয়ে 63,000 টাকা লাইবিলিটি দেখিয়েছিলাম। এরপর দেখেন 3 নম্বর নোট হচ্ছে 70,870 is mortgage note will be required to pay within 12 months। ওই যে আপনার অঙ্কে দেয়া ছিল 2,40,864 থেকে 1,69,994 বাদ দিলে এটা কারেন্ট পোর্শনে আসবে। দ্য রিমেনিং ব্যালেন্স উইল বি ডিউ আফটার আপনার 31 ডিসেম্বর 2023। তার মানে যেহেতু 1 বছরের বেশি সময়ের জন্য পাওনা হচ্ছে 1,69,000, এটা লং টার্মে যাবে, আর শুধুমাত্র 70,000 যেটা 1 বছরের পেমেন্ট হবে এটা শর্ট টার্মে যাবে। 4 নম্বর নোটটা কি বলছে, although the bond payable mature in 7 months they will be repaid from a sinking fund rather than from the current asset, therefore the bond is মানে রিটেইন এজ এ লং টার্ম লাইবিলিটি, লং টার্ম ক্লাসিফিকেশন। সো এটাও কিন্তু একটা আপনার IAS 1-এ বলা আছে যে আপনি যদি কোনো লং টার্ম লাইবিলিটির কারেন্ট লাইবিলিটি আসে, বাট সেটার আপনার সেটা যদি কোনো আপনার প্রভিশন থাকে বা ফান্ড তৈরি করে থাকে, যেটা হচ্ছে আপনি ওই ফান্ডের এগেনস্টেই পে করবেন। সো যেহেতু লং টার্ম ম্যাচিউরিটি সিস্টেমে আমরা যখন লিকুইডিটি অ্যানালাইসিস করব, তখন লং টার্ম লাইবিলিটি এগেনস্টে লং টার্ম একটা ফান্ড ক্রিয়েট করা আছে, অ্যাসেট রাখা আছে আপনার সিঙ্কিং ফান্ড, সেই কারণে এটাকে আসলে আপনার কারেন্ট অ্যাসেটে ক্লাসিফিকেশন, কারেন্ট লাইবিলিটিতে ক্লাসিফিকেশন করতে হবে না, এটা কারেন্ট লাইবিলিটি প্রশ্নে দেখালেও চলবে। সো এই 4টা নোটের অ্যান্সার এখানে হয়ে গেল। আমি আশা করি এই
যে ডিসকাশনটা আপনাদের অনেক কাজে দিবে, এরকম করে 3 নম্বর কোশ্চেন থেকে অনওয়ার্ডগুলো আমি নেক্সট দিন করব। আজকে অনেকদিন পরে মানে নতুন করে কোশ্চেন অ্যান্সার শুরু করলাম। এই অ্যান্সারটা ভালোভাবে বুঝেন, প্র্যাকটিস করেন এবং শুধুমাত্র এই কোশ্চেন অ্যান্সার ফলো করেন না, আমার কথাগুলো মিলিয়ে অন্য অন্য এই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করতে পারবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।